Okay, so rule 1C, I think সবার কাছে clear, isn't it? Rule 1C সবার কাছে clear কিনা? Yes or no? ভাইয়া আরেকবার বলেন। ভাইয়া আরেকবার বুঝালে ভালো হয়। ওকে ওকে আবার বলছি। সো এই রুলটা হচ্ছে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। সো আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা যদি বাকি এই শব্দগুলা যদি দেখি, লাল যে মার্ক করা শব্দগুলো আছে, বাকি যদি দেখি নাও আছে, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, লুক, লিসেন, এই শব্দগুলো যদি থাকে তাহলে বাক্যটা নিঃসন্দেহে কোন টেন্সের হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। সো যেমন এখানে এক্সাম্পল আছে দা বয় ড্যাশ কাম নাও, তাহলে এই বাক্যে নাও আছে, তাহলে আমরা বুঝবো কি বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। তাহলে দা বয় যেহেতু থার্ড পারসন, দা বয়ের সাথে কি হবে? ইজ হবে। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? এম সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, দা বয়ের সাথে কি হবে? ইজ হবে। তাহলে দা বয় ইজ আর কামের সাথে আইএনজি যোগ করব, কামিং, দা বয় ইজ কামিং। তারপর এক্সাম্পল দেখো, এট দিস মোমেন্ট, এই মুহূর্তে, উই ইট রাইস, তাহলে আমরা এট দিস মোমেন্ট এটা দেখে বুঝতে পারি বাক্যটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে উই ইট রাইস, তাহলে উইর সাথে কি হয়? এম ইজ আর, কোনটা হয়? উইর সাথে অলওয়েজ আর হয়। সো উই আর, ইটের সাথে আইএনজি যোগ করলে ইটিং, উই আর ইটিং রাইস। ওকে, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, যারা শুনতে পাচ্ছে না তাদেরকে একটু লিখে দেন তো যে জয়েন অডিওতে ক্লিক করার জন্য, তারা জুম ইউজ করতে জানে না, সেজন্য এটা বলছে মেবি। ওকে, আমাদের পরবর্তী এক্সাম্পল হচ্ছে দে প্লে ইন দা ফিল্ড এট দিস টাইম। ওকে, দে প্লে
তাহলে দের সাথে কি হবে? am is are, দের সাথে কি হয়? are, তাহলে আর they are playing, তাহলে প্লে এর সাথে ing যোগ করলে কি হয়? playing, they are playing in the field at this time. তারপর আমরা জানি look listen থাকলেও বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে look, দেখো, they play in the field, তাহলে কি হবে? দের সাথে কি হয়? am is are, অলওয়েজ are হয়। they are, প্লে এর সাথে ing যোগ করলে playing, they are playing in the field. then listen, শুনো, সে গান গাচ্ছে, she sing now, তাহলে কি হবে? she এর সাথে কি হয়? is, তাহলে she is singing now. তাহলে তোমরা এখন চ্যাট বক্সে এই শব্দগুলো ব্যবহার করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য লিখতে পারো। এই রুলটা কি এখন সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা পরবর্তী রুলসে চলে যাই। তাহলে আগের রুলসে ছিল নাও এট দিস মোমেন্ট, শব্দগুলো মনে রাখতে হবে। নাও এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, লুক, লিসেন, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আবার জাস্ট নাও থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্টে চলে যাবে। ওকে, আমরা এখন শিখবো। কিন্তু সেন্টেন্সে যদি ইয়েট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার এই শব্দগুলো থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন আমাদেরকে জানতে হবে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি। তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা একজন বলেন তো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কেউ একজন বলেন। আমি বলি। একজন বলেন, সবাই একসাথে বলা তো দরকার নাই, তাহলে তো মাছ বাজার হয়ে যাবে। যে কোনো একজন আনমিউট করে বলেন। একজন বলেন, যে কোনো একজন বলেন। ওকে, একজন চ্যাট বক্সে লিখে দিয়েছেন। ওকে, ফাইন। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের B3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা যদি বাক্যে এই শব্দগুলো দেখি, যে বাক্যে ইয়েট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা কিছু এক্সাম্পলের দিকে তাকাই। যেমন আই সি হিম লেটলি, তাহলে আমরা জানি লেটলি যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে কি হবে? আই এর সাথে কি হয়? হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? আই এর সাথে হ্যাভ। ওকে, তাহলে আই হ্যাভ, তাহলে সি এর পাস্ট পার্টিসিপল বা V3 কি? সিন, সি স সিন, তাহলে আই হ্যাভ সিন হিম লেটলি। তাহলে আমরা আমাদেরকে মনে রাখতে হবে অলওয়েজ, পরীক্ষায় যদি দেখি বাক্যে ইয়েট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার এই শব্দগুলো থাকে তাহলে সেটা কোন টেন্সে হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরবর্তী এক্সাম্পল দেখো, ড্যাশ ইউ এভার ড্যাশ টু কক্সেস বাজার, তাহলে এটা কি হবে? এভার আছে, তাহলে আমরা জানবো যে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে ইউর সাথে কি হ্যাজ হয় নাকি হ্যাভ হয়? হ্যাভ, তাহলে এটা প্রথমে হবে হ্যাভ ইউ এভার। তাহলে আমরা আরেকটা জিনিস শিখবো এখন, প্রেজেন্ট ফর্ম এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এইটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, BEEN। তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, V2 হচ্ছে ওয়াজ ওয়ার, আর V3 হচ্ছে বিন, BEEN। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? ইজ ইট ক্লিয়ার? ওকে, দেন আমরা লাস্ট আই ড্যাশ ফিনিশ মাই ডিনার জাস্ট নাও। তাহলে এখানে আবার কনফিউজ হয়ো না, ভাইয়া তো বলছে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু জাস্ট নাও থাকলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা কি হবে? আই এর সাথে কি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? অলওয়েজ হ্যাভ। তাহলে আই হ্যাভ ফিনিশড মাই ডিনার জাস্ট নাও। এই রুলটা সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, মুনমুন এটা রিড আউট করো, সে খুব লাউডলি বলতে পারে। মুনমুন, আর ইউ লিসেনিং টু মি? ওকে, জি ভাইয়া। ওকে, রিড ইট আউট। সেন্টেন্সে ইয়েট, জাস্ট নো, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন
প্রেজেন্ট dash পারফেক্টের স্ট্রাকচারটাও বলে যাও, কারণ অনেকে আবার বুঝতে পারবে না। সো রুলটা বলার পর টেন্সের স্ট্রাকচারটাও বলে নাও। ওকে, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের বি3 প্লাস এক্সটেনশন। ওকে, এক্সাম্পল। এক্সাম্পল যেমন I have seen him. এক্সপ্লেইন করো যে এখানে হ্যাভ কিভাবে আসলো, সি থেকে সিন কিভাবে হলো, এক্সপ্লেইন। এখানে হ্যাভ সিন হয়েছে কারণ এটা পাস্ট পারফেক্ট। আই এর সাথে হ্যাভ হয়েছে পাস্ট পারফেক্ট অক্সিলারি ভার্ব হিসেবে, আর সিনটা হয়েছে সি এর পাস্ট বি3। পারফেক্ট না, এটা প্রেজেন্ট পারফেক্ট। সরি ভাই, প্রেজেন্ট পারফেক্ট তাই এটা সিন হয়েছে ভার্বের বি3, আর হিম এটা হচ্ছে অবজেক্ট। ওকে, হ্যালো ভাইয়া। নেক্সট এক্সাম্পল। হ্যালো, ওকে, বাকিগুলো বলো কুইকলি প্লিজ, ডু ইট আর্লি, আমাদেরকে আরো অনেকগুলো রুলস করতে হবে। জি ভাইয়া, যেমন হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, এটা হচ্ছে 2 নাম্বার। এখানে হ্যাভটা হয়েছে আগে কারণ এটা কোশ্চেন জাতীয় প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স হয়েছে, এই কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে এই কারণে। আর বিন হয়েছে ভার্বের বি3, এই জন্য। ওকে, লাস্ট এক্সাম্পল। আই ড্যাশ ফিনিশ মাই ডিনার, এখানে আই ড্যাশ ফিনিশ মাই ডিনার জাস্ট নাও, যেহেতু জাস্ট নাও আছে এজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এজন্য ফিনিশের আগে যেহেতু জাস্ট নাও আছে এজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এজন্য এখানে ফিনিশের সাথে আগে হ্যাভ হবে, যেহেতু আই আছে আই এর সাথে অক্সিলারি ভার্ব হ্যাভ বসে, আর ফিনিশের ভার্বের বি3 হলো ফিনিশ, এজন্য আই হ্যাভ ফিনিশড মাই ডিনার জাস্ট নাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি বাক্যে yet, just now, recently, already, lately, ever এই শব্দগুলো দেখি, তাহলে এটা বাক্যটা কোন টেন্সের হবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের বি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। আই থিংক রুল 1D সবার কাছে ক্লিয়ার। আমরা এখন রুল 1E করব। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমাকে কেউ একজন বলেন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অবজেক্ট। হ্যালো, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিট হয় নাই? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। ইন্টারমিডিয়েট পাস করেও যদি আমাদের টেন্স চিনতে এত প্রবলেম হয়, নার্সিং এ চান্স পাওয়া খুবই দুরূহ হয়ে যাবে আপনাদের জন্য। হেড হবে কেন? আমি তো পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা জিজ্ঞেস করেছি। ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ভাইয়া, Very good. সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। নো, হ্যালো, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট ওকে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, সবাই পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। আর কাউকে বলতে হবে না, প্লিজ কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট। আর কাউকে বলতে হবে না, বুঝতে পেরেছি আপনারা পারেন। একটু চুপ থাকেন কাইন্ডলি, সবাই একটু মিউট রাখেন। ওকে, সো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যারা সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 বা পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট যারা বলেছেন আপনাদেরটা সঠিক হয়েছে, আর যারা হেড যোগ করেছেন আপনাদেরটা ভুল হয়েছে। প্লিজ সবাই একটু মিউট রাখি, আমরা সবাই একটু মিউট রাখি। ওকে, এখন আমরা শিখবো পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে হয়। তো বাক্যে যদি ইয়েস্টারডে, আচ্ছা আপনাদের সমস্যা কি? আমি বের করে দিচ্ছি ক্লাস থেকে কয়েকজন। ভাইয়া, যারা ক্লাসে নয়েজ করেন প্লিজ একটু
মিউট রাখেন, আমি যখন কথা বলতে বলবো ঠিক তখন কথা বলবেন, এছাড়া তো কথা বলার দরকার নাই আপনাদের, তাই না? ওকে, মিনিমাম কমন সেন্স থাকা উচিত, যেহেতু একটা অনলাইন ক্লাস, ক্লাসে নয়েজ হলে অবশ্যই ক্লাসে ডিস্টার্ব হয়, তাই না? ওকে, সো বাকি যদি দেখেন ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ অথবা লাস্ট ডে, দ্যাট ডে, দ্য ডে বিফোর, এই শব্দগুলো যদি থাকে তাহলে নিঃসন্দেহে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবারও বলছি, বাকি যদি ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট ডে অথবা দ্যাট ডে, এই শব্দগুলো যদি থাকে অথবা দ্য ডে বিফোর, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আপনারা অনেকেই চ্যাট বক্সে লিখেছেন যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। সো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, আমরা প্রথম এক্সাম্পলটার দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই হি কাম হোম ইয়েস্টারডে, তাহলে বাক্যে ইয়েস্টারডে আছে মানে গতকাল। সো ইয়েস্টারডে থাকার কারণে আমরা বুঝতে পারছি বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, তাই না? কাম, কেম, কাম। তাহলে হি কেম হোম ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে থাকার কারণে এটা পাস্ট টেন্স হচ্ছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, আর কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম মানে ভি2 হচ্ছে কেম। নেক্সট এক্সাম্পলটা দেখেন, আই গো টু খুলনা লাস্ট মান্থ, তাহলে আমরা জানি লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট উইক এই শব্দগুলো যদি থাকে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে গো এর পাস্ট ফর্ম বা ভি2 হচ্ছে ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট টু খুলনা লাস্ট মান্থ। লাস্ট এক্সাম্পল, আই গো টু ইউনিভার্সিটি ইয়েস্টারডে, আমি বিশ্ববিদ্যালয়ে গতকাল গিয়েছি। তাহলে আমি এটা দুইভাবে লিখতে পারি, যদি আমি গতকাল গিয়ে থাকি তাহলে আমি লিখবো ওয়েন্ট, আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি ইয়েস্টারডে। আর যদি বলি আমি যাইনি তাহলে আমি কি বলবো? ডিডেন্ট। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম, পাস্ট ইনডিফিনিট টেন্সের যদি আমরা সেটাকে নেগেটিভ বাক্য বা না বোধক বাক্য লিখি তাহলে আমরা সাবজেক্টের পরে ডিডেন্ট লিখবো এবং মূল ভার্বের বেস ফর্মে রাখবো। আমরা যদি বাক্যে ডিডেন্ট ব্যবহার করি পাস্ট ইনডিফিনিটে তাহলে মূল ভার্বের বেস ফর্ম মানে মূল ভার্বের ভি1এই থাকবে। কথা কি ক্লিয়ার? যদি আমি গিয়ে থাকি তাহলে হি ওয়েন্ট টু ইউনিভার্সিটি ইয়েস্টারডে, আর যদি সে না যেয়ে থাকে তাহলে হি ডিডন্ট গো টু ইউনিভার্সিটি ইয়েস্টারডে। এই রুলটা সবার কাছে কি ক্লিয়ার? ভাই আবার বলেন। জাস্ট লাস্ট এক্সাম্পলটা। ওকে, লাস্ট এক্সাম্পলটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স কে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা সেখানে ডিড নট আনতে হবে মানে ডিডেন্ট, ডিড নট বা ডিডেন্ট ওকে আনতে হবে। আর যদি অ্যাফার্মেটিভ হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁ বোধক হয় সেক্ষেত্রে আমরা জাস্ট পাস্ট ফর্মেই করব বাক্যটাকে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম মানে ভি2তেই রাখবো। যেমন যদি সে গতকাল ইউনিভার্সিটি যেয়ে থাকে হি went to university yesterday, আর যদি সে না যেয়ে থাকে তাহলে he didn't go to university। যদি আমরা বাক্যে didn't ব্যবহার করি তাহলে ভার্বের বেস ফর্মে রাখতে হবে, ভার্বের মূল ফর্ম মানে ভার্বের ভি1এই রাখতে হবে। যেমন আমি যদি এখানে he didn't লিখি, he didn't তাহলে গোই থাকবে, he didn't go to university yesterday। ঠিক একই এক্সাম্পলটা যদি আমি বলি, ঠিক এই এক্সাম্পলটাকে যদি আমি আবার লিখি নেগেটিভে যদি লিখি তাহলে দেখেন কি হয়। তাহলে এটা হবে সে যদি না যেয়ে থাকে তাহলে এটা হবে did not বা didn't। ওকে, did not come, তাহলে he did not come home yesterday। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নাও ভলেন্টারিলি কেউ একজন এই রুলটা রিড আউট করেন। জি বলেন। সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, দ্য ডে বিফোর ইত্যাদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, হি কাম হোম ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই কামের হ্যাঁ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই কাম এর পাস্ট হলো কেম, কাম। তারপর হি কাম হোম ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স।
পাস্ট ইনডিফিনিট টেন্স কে নেগেটিভ করতে হলে সেখানে কাম এর ওকে, বাকিরা একটু নয়েজ অফ রাখেন তাহলেই তো হয়। ওকে, আপনারা সবাই এক্সাম্পল লিখতে পারেন, এই শব্দগুলো ব্যবহার করে পাস্ট ইনডিফিনিট টেন্সের সবাই একটা করে বাক্য লিখতে পারেন চ্যাট বক্সে। যেমন শিল্পী লিখেছে আই স ইউ লং অ্যাগো। ওকে, লং অ্যাগো, তাহলে লং অ্যাগো থাকলে এটা কোন টেন্সের হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে ওকে, থ্যাংক ইউ। যিনি বলছিলেন কন্টিনিউ করতে পারেননি, মেবি তার নেট প্রবলেম হয়েছে। ওকে, আমরা সবাই একটু মিউট রাখি। ওকে, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা রুলস শিখবো। ওকে, আপনারা সবাই একটু সাইলেন্ট থাকেন। আমার কথাটা একটু গুরুত্বপূর্ণ এখন হবে, এটা একটু গুরুত্বপূর্ণ রুল, পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, পরীক্ষার জন্য এই রুলটা খুবই ইম্পর্টেন্ট। সবাইকে মিউট করে দিয়েছি, চিন্তা করতে হবে না। ওকে, সো বাক্যে যদি দেখেন বিফোর অথবা আফটার থাকে তাহলে এটা নিয়ে আমরা অনেকে পেঁচাই ফেলি, মানে অনেক গোলমাল হয়ে যায় পরীক্ষার হলে বা যে কোনো জায়গাতে। তাহলে কি হবে দেখেন, বাক্যে যদি বিফোর বা আফটার থাকে, এই রুলটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। বাক্যে যদি বিফোর বা আফটার থাকে তাহলে বাক্যের একটা অংশ পাস্ট পারফেক্ট হয় আর একটা অংশ পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3। অলওয়েজ মনে রাখবেন পারফেক্ট মানেই V3, ভার্বের V3। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তো আমরা সবাই জানি। তাহলে এখন আমাদেরকে মনে রাখতে হবে যে বাক্যে যদি বিফোর বা আফটার থাকে, বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট হবে আর বিফোর এর পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। আর বাক্যে যদি আফটার থাকে তাহলে আফটার এর পরের অংশ পাস্ট পারফেক্ট হবে আর আফটার এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। আবারও বলছি, বাক্যে যদি বিফোর বা আফটার থাকে তাহলে বিফোর এর আগের অংশ মানে বিফোর এর বাম দিকের অংশ পাস্ট পারফেক্ট হবে, বিফোর এর ডান দিকের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। আর যদি বাক্যে আফটার থাকে তাহলে আফটার এর পরের অংশ মানে আফটার এর ডান দিকের অংশ পাস্ট পারফেক্ট হবে আর আফটার এর পিছনের অংশ মানে আগের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। এখন আমরা এক্সাম্পলে দেখি। দেখেন প্রথম বাক্যটা এখানে বিফোর আছে, তাহলে আমরা জানি বিফোর এর আগের অংশটা কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে উই রিচ আওয়ার স্কুল, তাহলে এটা বিফোর আগের অংশ পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে কি হয়ে যাবে? এটা উইর সাথে হ্যাড, আর রিচ এর পাস্ট ফর্ম হচ্ছে রিচড, তাহলে কি হবে? উই হ্যাড রিচড আওয়ার স্কুল বিফোর। তাহলে আমরা জানি বিফোর আগের অংশ পাস্ট পারফেক্ট হলে বিফোর পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে দ্য বেল রিং, তাহলে রিং এর পাস্ট ফর্ম হচ্ছে র্যাং, RANG, তাহলে বিফোর দ্য বেল RANG, র্যাং। ওকে, ফার্স্ট রুলটা আই থিংক সবার কাছে ক্লিয়ার। তাহলে আমরা শিখলাম যে বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট হবে, বিফোর এর পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস V3। তাহলে আমরা প্রথম অংশটাতে উইর সাথে হ্যাড প্লাস V3 করেছি, আর পরের অংশ অর্থাৎ বিফোর পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, দ্য বেল রিং, রিং এর পাস্ট ফর্ম হচ্ছে বা V2 হচ্ছে র্যাং। দ্বিতীয় এক্সাম্পলটা আমরা সবাই কমনলি এটা আমরা স্কুল কলেজ থেকে শিখে আসছি যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল অথবা ডাক্তার আসার পরে রোগী মারা গেল। ঘটনাটা কিভাবে হয় দেখেন, তাহলে দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম, তাহলে কি হয়? বাক্যে বিফোর আছে, তাহলে আমরা জানি বিফোর আগের অংশ পাস্ট পারফেক্ট হয়, তাহলে ভার্বটা হচ্ছে ডাই, তাহলে দ্য পেশেন্টের সাথে কি হবে? হ্যাড, আর ডাই এর V3 হচ্ছে ডায়েড, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, আমরা জানি বিফোর পর অংশ পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে দ্য ডক্টর কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, তাহলে বিফোর দ্য ডক্টর কেম, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে বিফোর রুলটা সবার কাছে ক্লিয়ার। এখন আমরা শিখবো আফটার। আমরা জানি আফটার এর পরের অংশ পাস্ট পারফেক্ট আর আফটার আগের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে এটা কিভাবে হয় দেখো, এই বাক্যে দেখো আফটার আছে, তাহলে আমরা জানি আফটার এর পরের অংশ পাস্ট পারফেক্ট হয়, তাহলে নিয়ম অনুযায়ী আমরা আফটার পরের অংশকে পাস্ট পারফেক্ট বানাই ফেলি। দ্য ট্রেন হ্যাড
লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট, তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট। আর আগের অংশটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। আফটার আগের অংশ কি হয়? পাস্ট ইনডিফিনিট। তাহলে দে অ্যারাইভ এট দ্য স্টেশন, তাহলে এটা কি হয়? দে অ্যারাইভড। অ্যারাইভ এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যারাইভড, তাহলে দে অ্যারাইভড এট দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। এরপর এক্সাম্পলটা দেখো, এখানে আফটার আছে, তাহলে আমরা জানি আফটার পর অংশে ভার্বের সাথে হয় পাস্ট পারফেক্ট, তাহলে দ্য ডক্টর হ্যাড কাম, কাম কেম কাম। আর আফটার আগের অংশ হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে দ্য পেশেন্ট ডাইড, ডাই এর পাস্ট ফর্ম হচ্ছে ডাইড। ওকে, এখন আমি সবাইকে ওপেন করে দিচ্ছি, একজন এটা এক্সপ্লেইন করবা। ওকে, সো আমি সবাইকে ওপেন করে দিচ্ছি আবার। এখন তোমরা উইলিংলি একজন বলবা যে বিফোর আফটার থাকলে ঘটনাটা কি হয়। তাহলে বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট, বিফোর পর অংশ পাস্ট ইনডিফিনিট, আর আফটার থাকলে আফটার পর অংশ পাস্ট পারফেক্ট, আফটার আগের অংশ পাস্ট ইনডিফিনিট। ওকে, সবাই এক্সাম্পল লিখো চ্যাট বক্সে, আর এই রুলটা একজন রিড আউট করো। তিন নাম্বার রুলটা ভাইয়া। একজন বলেন। কেউই বলতেছেন না কেন? ভাই আমি কিছুই ভাই আমি বলবো। জি, একজন বলেন। আমি বলি। খুব বাজে নেট, বাজে। আফটার দ্বারা দুইটি ব্যক্তি। হ্যালো ভাইয়া, আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ বলেন, কেউ বলছেন না কেন? সমস্যা কি? এটা কি খুব কঠিন রুল? আবারও বলছি, বাকি যদি বিফোর বা আফটার থাকে, বিফোর এর আগের আফটার অংশ দ্বারা যদি যুক্ত থাকে। ওকে ভাইয়া, আবারও বলছি, দেখো বিফোর যদি থাকে তাহলে বিফোর আগের অংশ পাস্ট পারফেক্ট হবে, আর বিফোর এর পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। আর যদি বাকি আফটার থাকে, আফটার এর পরের অংশ পাস্ট পারফেক্ট হবে, আফটার আগের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। খুবই সিম্পল জিনিস। যে কোনো একজন বলেন। ভাই আমি বলি। জি, বিফোর একজন দ্বারা বলেন। কোনো বাক্য যুক্ত থাকলে বিফোর এর পূর্বেরটা হবে পাস্ট টেন্স, আর বিফোর এর পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, সবাই চ্যাট বক্সে বিফোর আফটার এর রুল ব্যবহার করে একটা করে এক্সাম্পল লিখেন। ওকে, যেমন ফাহমিদা লিখেছে আই রিচড দা হোম, হবে না আই রিচড হোম বিফোর দ্য ট্রেন হ্যাড স্টার্টেড। তাহলে ভুল হয়েছে ফাহমিদা, বিফোর এর আগের অংশ অলওয়েজ পাস্ট পারফেক্ট হবে, বিফোর এর পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। তুমি উল্টা করে ফেলছো। ভাই আমি বলছি। জি বলেন। বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল, উই রিচড আওয়ার স্কুল বিফোর দ্য বেল রিং। তাহলে এখানে আমার বিফোর এর আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু হবে, তাহলে উই হ্যাড রিচড, পাস্ট পারফেক্ট টেন্সের এতে স্ট্রাকচারে আছে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। সো উই হ্যাড রিচড আওয়ার স্কুল বিফোর দ্য বেল। যেহেতু বিফোর এর পরে পাস্ট টেন্স হবে, সেহেতু রিং এর পাস্ট ফর্ম হচ্ছে র্যাং। তো উই হ্যাড রিচড আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং। সেকেন্ড, দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কাম। তো এখানে আমার বিফোর এর আগে তো পাস্ট
এখানে তো পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর, এখানে কামেরই হচ্ছে কেম। রুল 3, আফটার দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দে অ্যারাইভ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লিভ, যেহেতু আফটার আগে পাস্ট টেন্স হবে, সো দে অ্যারাইভেরই পাস্ট ফ্রম দ্য অ্যারাইভড, সো দে অ্যারাইভড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লিভ, এখানে আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে তো হ্যাড আছে, আর হচ্ছে লিভের পাস্ট ফর্ম হচ্ছে লিভড। তো দে অ্যারাইভ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লিভড। সেকেন্ড, দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর কাম, এখানে আফটার এর আগে যেহেতু পাস্ট টেন্স হবে, সো দ্য পেশেন্ট ডেড আফটার দ্য ডক্টর, এখানে আফটার এর পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সো দ্য ডক্টর হ্যাড কাম। Excellent. Okay, it was nicely done. সবাই চ্যাট বক্সে বিফোর আফটার এর রুল ব্যবহার করে সবাই এক্সাম্পল লেখো, কেউ যেন বাদ না যাও। ওকে, প্রত্যেকে এক্সাম্পল লেখো। তাহলে আমরা শিখলাম যে বাক্য যদি বিফোর বা আফটার দ্বারা যুক্ত থাকে, বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট, বিফোর পরের অংশ পাস্ট ইনডিফিনিট। আর যদি বাক্যে আফটার থাকে তাহলে আফটার এর পরের অংশ পাস্ট পারফেক্ট আর আফটার আগের অংশ পাস্ট ইনডিফিনিট। এই রুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, এখন আমরা পরবর্তী রুল শিখবো। খুবই ইম্পর্টেন্ট রুল, খুবই ইম্পর্টেন্ট। এই রুলটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা শিখবো বাক্যে যদি নো সোনার হ্যাড ডট 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 দেন, অথবা স্কার্সলি হ্যাড ডট 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 হোয়েন, হার্ডলি হ্যাড ডট 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 হোয়েন, এই শব্দগুলো যদি আমরা দেখি বাক্যে, তাহলে এই নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড যুক্ত অংশের সাবজেক্টের পরে যে ব্র্যাকেটের যে ভার্বটা আসবে সে হবে B3। কি হবে? B3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম। আর এই যে ডট ডটের পরে দেন হোয়েন এর পরের অংশের সাবজেক্টের পরে ব্র্যাকেটের যে ভার্বটা আসবে সে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স বা V2, অর্থাৎ নো সোনার হেড যুক্ত অংশের সাবজেক্টের পরে যে ভার্ব আসবে সে হবে V3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম। এরপরে দেন বা হোয়েন এর পরে এরপরে যে সাবজেক্ট আসবে বাকি অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স বা V2। আমরা এখন এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাব। দেখো, নো সোনার হ্যাড, তাহলে বাক্যে নো সোনার হ্যাড আছে, তাহলে নো সোনার হ্যাড যুক্ত অংশের সাবজেক্টের পর V3 হয়, তাহলে দা বেল হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর ব্র্যাকেটে যে ভার্ব আছে সে হবে B3। তাহলে এখানে আছে রিং, রিং এর পাস্ট পার্টিসিপল বা B3 হচ্ছে রিং, র্যাং, রাং, RUNG। দেন আমরা জানি দেন এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বটা V2 তে হয়, তাহলে দা টিচার এন্টার দা ক্লাসরুম, এটা কি হয়ে যাবে? দা টিচার এন্টার্ড দা ক্লাসরুম। তাহলে আমরা শিখলাম নো সোনার হ্যাড যুক্ত অংশের সাবজেক্টের পর ভার্বটা আসলে সেটা হবে B3, আর দেন এটার পরে যে ভার্ব আসবে সেটা হবে V2। সেম দ্বিতীয় এক্সাম্পল দেখো, স্কার্সলি হ্যাড, তাহলে স্কার্সলি হ্যাড যুক্ত অংশের সাবজেক্টের পর যে ভার্বটা আসবে সে হবে B3, আর এরপর হোয়েন এর পরে যে সাবজেক্টের পর যে ভার্ব আসবে সে হবে V2। তিনটাতে একই রুল, তিনটা একই জিনিস। ওকে, নো সোনার হ্যাড যুক্ত অংশের সাবজেক্টের পর ভার্ব হবে B3, স্কার্সলি হ্যাড যুক্ত অংশের সাবজেক্টের পর যে ভার্ব আসবে সে হবে B3, হার্ডলি হ্যাড যুক্ত অংশের সাবজেক্টের পরে যে ভার্ব আসবে সে হবে B3, আর এই দেন হোয়েন এর পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট বা V2। ওকে, এই এক্সাম্পলটা দিকে সবাই দেখো, স্কার্সলি হ্যাড হি, তাহলে অ্যারাইভ কি হয়ে যাবে? V3, তাহলে স্কার্সলি হ্যাড হি অ্যারাইভড at the bus stand when, তাহলে আমরা জানি when এর পর অংশ হবে পাস্ট ইনডিফিনিট বা V2। the bus leave, তাহলে কি হয়ে যাবে? the bus left। থার্ড এক্সাম্পল দেখো, হার্ডলি হ্যাড দ্য স্নেচার। ওকে, স্নেচার মানে হয়তো শব্দটা অনেকের কাছে নতুন হতে পারে, বাট স্নেচার মানে হচ্ছে ছিনতাইকারী, যে চুরি করে, মানে ছিনতাই করেছে। তাহলে হার্ডলি হ্যাড দ্য স্নেচার টেক দ্য চেইন, তাহলে হার্ডলি হ্যাড যুক্ত অংশের পরে যে ভার্বটা আসে সে হয়ে যায় B3, তাহলে টেক হয়ে যাবে কি? টেকেন। তাহলে হার্ডলি হ্যাড দ্য স্নেচার টেকেন দ্য চেইন হোয়েন, তাহলে আমরা জানি হোয়েন এর পর অংশটা হয় V2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি রান অ্যাওয়ে, এটা কি হয়ে যাবে? হি ran away, রান, তাহলে পাস্ট ফর্ম বা V2 হচ্ছে ran, হি ran away। ওকে, সো আমরা শিখলাম নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড যুক্ত অংশের পরে সাবজেক্টের পরে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেটা হবে B3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর দেন হোয়েন
দেন when এর পরে যে ভার্বটা আসবে সে হবে V2 মানে past indefinite tense। এই রুলটা সবার কাছে কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, কে এখন ভাইয়া এই রুলটা? নেটওয়ার্কের খুব প্রবলেম, আমি কিছুই বুঝি না। ওকে, ভেরি গুড। এখন কিছুই একজন বুঝি না এক্সপ্লেইন ভাইয়া, করবে। নেটওয়ার্ক। ওকে ওকে ওকে, কিপ প্যাশেন্স। এখন এই রুলটা একজন এক্সপ্লেইন করবে। কে এক্সপ্লেইন করতে পারবে সুন্দর করে? ভাই আমি বলি। ওকে, জি বলেন। নো জি, আনমিউট করে বলেন। আর যে কেউ যখন একজন বলবে বাকিরা সবাই চুপ থাকবে। ওকে ভাই আমি বলি। বলেন। No sooner had than, scarcely had when, hardly had when, এই তিনটার নিয়ম একরকমেরই হবে। No sooner had এর সাবজেক্টের পর হবে ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপেল ফ্রম, ঠিক আছে। তারপরে দেন এর পর হবে ভার্বের টু মানে পাস্ট ফর্ম হবে আর কি। তারপর স্কার্সলি হ্যাড এর পরে সাবজেক্টের পর হবে ভার্ব থ্রি, আবার হোয়েন এর পরেও হবে ভার্ব টু। তারপর হার্ডলি হ্যাড এর পরে হবে সাবজেক্টের পরে হবে ভার্ব থ্রি, আর হোয়েন এর পরে হবে ভার্ব টু। তারপরে যেমন নিয়ম মানে এক্সাম্পল আছে যে নো সুনার হ্যাড দ্য বেল রিং। নো সুনার হ্যাড এর পর সাবজেক্টের পর রিং আছে ভার্ব, তার জন্য ভার্ব থ্রি হবে নিয়ম অনুসারে। তার জন্য রিং এর ভার্ব থ্রি হচ্ছে রাং, রিং র্যাং রাং, তার জন্য রাং হবে। তারপর আছে দেন এর পরে আমরা জানি যে ভার্বের ইয়া হবে পাস্ট ফর্ম হবে, তার জন্য দা টিচার ইন্টার দা ক্লাসরুম, তাহলে হবে ইন্টার্ড, ইট যুক্ত হবে, দা টিচার ইন্টার্ড দা ক্লাসরুম। তারপরেরটা আছে যে স্কার্সলি হ্যাড হি অ্যারাইভ এট দা বাস স্ট্যান্ড। তো স্কার্সলি হ্যাড এর সাবজেক্টের পর ভার্বের সাথে ভার্বের ভিত্তি হবে, তার জন্য অ্যারাইভ এর ভার্ব থ্রি হচ্ছে অ্যারাইভড। তারপরে হোয়েন দা বাস লিভ, তো দা বাস লিভ এখানে জানি আমরা যে ভার্বের পাস্ট ফর্ম হবে, তার জন্য হবে লিভড। তারপরে আছে এই জায়গায় যে হার্ডলি হ্যাড দা স্নাচার টেক দা চেক, স্ন্যাচার, তো এখানে স্ন্যাচার, লিভ না লেফট হবে, লেফট। ওকে লেফট, এটা উচ্চারণটা হচ্ছে লেফট, এল ই এফ টি। ওকে, লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট, এল ই এফ টি। ওকে লেফট। ওকে হ্যাঁ, তো এই জায়গায় টেক টুক টেকেন, তার জন্য এখানে ভার্বের থ্রি হবে টেকেন। তারপরে আছে যাইয়া হোয়েন দা রান অ্যাওয়ে, তো রানের পাস্ট ফর্ম হচ্ছে র্যান, তার জন্য হবে হি রান অ্যাওয়ে। তাহলে আমাদের মূল লার্নিং পয়েন্ট হচ্ছে নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড যুক্ত অংশের সাবজেক্টের পরে যে ভার্ব আসবে সে হবে V3, আর দেন হোয়েন এর পরে যে ভার্বটা আসবে সাবজেক্টের পর যে ভার্বটা আসবে সে হবে ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম বা V2। এই রুলটা সবার কাছে ক্লিয়ার? এখন এই রুলটা ব্যবহার করে সবাই এক্সাম্পল তৈরি করবেন। ওকে, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের আর হাতে 1 মিনিট সময় আছে। আপনারা আর কি কেউ কিছু জিজ্ঞেস করতে চান? আমরা নেক্সট ক্লাসে বাকি রুলগুলো শিখবো। এই রুল 4 পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? জি ভাইয়া। ভাইয়া ওকে, আমি তো সো নেটের জন্য আপনাদের ক্লাস করতে পারি না, আমি কি পিডিএফ পাবো এগুলা? জি, ক্লাস শেষে ক্লাস গ্রুপে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা রুলের 10টা করে এক্সাম্পল লিখবেন। কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই রুল 1 থেকে 4 পর্যন্ত। জি, যদি মিস করে থাকেন পরবর্তী ক্লাসের শুরুতে আবার সেটা জিজ্ঞেস করে নেবেন। পরবর্তী ক্লাসের শুরুতে একটা কুইক রিভিউ হবে। তো আমি এখন এটার পিডিএফ দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের আর বেশি সময় নাই, আর জয়েন করতে হবে না। আজকের ক্লাসে পর্যন্তই। সবাই প্রত্যেকটা রুলের 10টা করে এক্সাম্পল লিখবেন। কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাই আমি তো আগের ক্লাসগুলো করতে পারি নাই। ওকে, আগের ক্লাসগুলো করতে পারেন নাই, সমস্যা নেই, এখন থেকে ক্লাস করবেন তাহলেই হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ক্লাসে পর্যন্তই। আল্লাহ হাফেজ। জি, ভালো লাগলো রে।
আসসালামু আলাইকুম ভাই। ওকে, শুভরাত্রি, সবাই ভালো থাকো, টাটা।